আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ সম্পূর্ণ নির্ভুলভাবে উপস্থাপন করব অ্যান্ড এখান থেকে তোমরা 100% হুবহু অনেক প্রশ্ন প্রথম পরীক্ষায় কমন পেতে চলেছ, গ্যারান্টি দিচ্ছি। সো প্রথমে তোমাদের সিলেবাসটা একটু আমরা দেখে নেব। তো তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এবারে প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা একটু দেখে নেব। তো প্রথম অধ্যায় থেকে এমসিকিউ থাকছে 5টি, এসএকিউ থাকছে 3টি এবং 2 নম্বরে 2টি প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ থাকছে 5টি, এসএকিউ থাকছে 3টি, 2 নম্বরে 3টি প্রশ্ন এবং প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরে 3টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। একইভাবে এই 2টি অধ্যায় থেকে 8 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে মোট তোমাদের 40 নম্বরের এক্সাম হবে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। প্রথম প্রশ্নটি দেখো, ফ্রান্সে প্রচলিত শ্রমকর বা বেকার শ্রমকে বলা হয় করভি, গ্যাবেল, ক্যাপিটেশন নাকি টাইথ? সঠিক উত্তরটি হবে করভি। 1.2 প্রশ্ন, সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক হলেন? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি, রুশো। পরের প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয়? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, 1806 খ্রিস্টাব্দে জার্মানিতে। এটা মনে রেখো। 1.4, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? সঠিক উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় বা গড়ে উঠেছিল? সঠিক উত্তরটি হবে ইটালিতে। 1.6, কনসুলেটের সংবিধানের রচয়িতা ছিলেন রজার ডুকোস, আবেসিয়েস, নেপোলিয়ন নাকি ম্যারাট? সঠিক উত্তরটি হবে আবেসিয়েস। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন হয়? সঠিক উত্তরটি হবে 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। পরের প্রশ্ন, নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, কর্সিকা দ্বীপে। পরের প্রশ্ন, সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক আইনটি বিধিবদ্ধ করা হয়? সঠিক উত্তরটি হবে 1791 খ্রিস্টাব্দে। 1.10, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি, মন্তেস্কু। পরের প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ, লিপজিগের যুদ্ধ। পরের প্রশ্ন, ক্যাপিটেশন ছিল ফ্রান্সের? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ডি, উৎপাদন ভিত্তিক আয়কর। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, অ্যাসাইনেট কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে অ্যাসাইনেট হলো 1791 খ্রিস্টাব্দের ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত এক ধরনের কাগজের নোট। পরের প্রশ্ন, কাঁদিদ গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে ভলতেয়ারের লেখা। পরের প্রশ্ন, দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়? উত্তর নেপোলিয়ন বোনাপার্টকে। পরের প্রশ্ন, কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়? উত্তর হবে ভার্সাইয়ের রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর সোরস লুই। পরের প্রশ্ন, কে কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? উত্তরটি হয়ে যাবে নেপোলিয়ন বোনাপার্ট 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি কি? তো উত্তরে তোমরা লিখবে ফরাসি বিপ্লবের 3টি আদর্শ, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এবারে দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তো প্রথমে রয়েছে ফ্রান্সের ধর্মকর টাইথ নামে পরিচিত ছিল, এটা হবে সত্য। পরে রয়েছে নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে, এটাও হবে সত্য। তারপরে রয়েছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন ভলতেয়ার, এটাও হবে সত্য। চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? তো উত্তরে তোমরা লিখবে
পোড়ামাটির নীতি হলো এক ধরনের রণকৌশল। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলই পোড়ামাটির নীতি নামে পরিচিত। 3.2 এর প্রশ্ন, 100 দিবসের রাজত্ব বা 100 দিনের রাজত্ব কি? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উত্তরটি হবে 1814 খ্রিস্টাব্দে মিত্রশক্তির কাছে পরাজিত নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসনচ্যুত করে এলবা দ্বীপে পাঠানো হয়। নেপোলিয়ন এক বছরের মধ্যেই 1050 জন সৈন্য নিয়ে এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসেন। এই সময় নেপোলিয়ন ফ্রান্সে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন। একে 100 দিবসের রাজত্ব বলা হয়। পরের প্রশ্ন, লেতর দ্য ক্যাসে বলতে কি বোঝো? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তরটি হবে লেতর দ্য ক্যাসে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেফতারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন। পরের প্রশ্ন, আসিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বলতে কি বোঝো? এটিও মোটামুটি গুরুত্বপূর্ণ। উত্তরটি হবে আসিয়া রেজিমের অর্থ হলো পূর্বতন সমাজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে আসিয়া রেজিম বলা হয়। 3.5 এর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেনীয় ক্ষত কি? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন ও তার মানমর্যাদা ভূলুণ্ঠিত হয়। তার এই ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। পরের প্রশ্ন, সাকুলোত কাদের বলা হতো? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে ফরাসি সমাজে সাকুলোত বলতে বোঝাতো ও শহরে বসবাসকারী খেটে খাওয়া সাধারণ মানুষদের। এর মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালিক, ভিস্তি, কাঠুরে, চাকর প্রভৃতি। এদের অবস্থা ছিল শোচনীয়। ফরাসি বিপ্লবে সাকুলোতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 3.7 এর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কনফেডারেশন অফ দ্য রাইন কি? উত্তরটি হয়ে যাবে নেপোলিয়ন প্রাশিয়াকে পরাজিত করার পর বিজেতা হিসেবে বার্লিনে উপস্থিত হন। এখানে 1806 খ্রিস্টাব্দে তিনি জার্মানির বিভিন্ন রাজ্যের রাজাদের নিয়ে একটি সংঘ বা ফেডারেশন গঠন করেন। একে কনফেডারেশন অফ দ্য রাইন বা রাইনের রাষ্ট্রজোট বলা হয়। এই রাষ্ট্রসংঘের নিরাপত্তার দায়িত্ব ছিল নেপোলিয়নের উপর। পরের প্রশ্ন, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি বলতে কি বোঝো? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তো উত্তরটি হয়ে যাবে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি বা ধর্মযাজকদের সংবিধান হলো একটি দলিল যার দ্বারা গির্জার উপর থেকে পোপের সমস্ত কর্তৃত্বের অবসান ঘটানো হয়। এছাড়া গির্জাকে রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত করা হয়। যাজকরা রাষ্ট্রীয় বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হয়। পরের প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তরটি হয়ে যাবে লিজিয়ন অফ অনার হলো এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। পরের প্রশ্ন, ব্রান্সউইক ঘোষণা কি? এটিও গুরুত্বপূর্ণ। উত্তরটি হয়ে যাবে প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম সোরস লুইকে সাহায্য করতে বদ্ধপরিকর ছিলেন। ফ্রান্স যখন অগ্নিগর্ভ তখন রাজার নির্দেশে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাধ্যক্ষ ডিউক অফ ব্রান্সউইক এক ঘোষণাপত্রে জানান ফরাসি রাজ পরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন। ফরাসি জাতির প্রতি চরম অপমানজনক এই ঘোষণায় ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। এছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন নিজে থেকে করবে, যেমন জাতিসমূহের যুদ্ধ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ব্যক্তি অর্থাৎ মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা কী ছিল? পরের প্রশ্ন, ইনটেন্ডেন্ট কাদের বলা হয়? এদের কাজ কী ছিল? পরের প্রশ্ন, জুনটা কি এবং কনসোলেটের শাসন বলতে কি বোঝো? চলে আসছে আমরা 4 দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 4 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, টিকা লেখো টেনিস কোর্টে শপথ এবং কোর্ট নেপোলিয়ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি টিকা। তো প্রথম প্রশ্নের উত্তরে আমরা লিখব 1789 খ্রিস্টাব্দে নবনির্বাচিত জাতীয় সভার প্রথম অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সকল সদস্যের একই কক্ষে বসা এবং মাথাপিছু ভোটের দাবিতে সরব হন। এবারে পয়েন্ট করবে টেনিস কোর্টের শপথ। প্রথমে পয়েন্ট দেবে বুর্জোয়াদের ক্ষোভ, এটা তোমরা দেখে দেখে লিখে দেবে। তারপর 2 নাম্বার পয়েন্ট করবে শপথ গ্রহণ, এটাও তোমরা এখানে দেখে দেখে
দেখে লিখে দিও। তারপরে 3 নাম্বার পয়েন্ট করবে রাজার ভূমিকা, এবং রাজার ভূমিকা কী ছিল সেটা তোমরা এখানে দেখে দেখে লিখে দেবে। 4 নাম্বার পয়েন্ট করবে পরিণতি, এবং এখানেও তোমরা এটা দেখে দেখে লিখে দেবে। তারপর উপসংহার, এটাও তোমরা এখানে দেখে দেখে লিখে দেবে। ডিটেলসে বলতে পারলাম না কারণ ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। এবারে দেখো কোড নেপোলিয়ন, এই টিকার উত্তরটা আমি একটু সংক্ষেপে বলি। তো প্রথমে লিখবে নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন। তারপরে তোমরা পয়েন্ট করবে আইনসমূহ রচনা, এখানে বিস্তারিতভাবে লিখবে। তারপরে পয়েন্ট করবে আইনসমূহের শ্রেণীবিভাগ, এখানেও কিছুটা লিখবে। তারপরে লিখবে বৈশিষ্ট্য, কোড নেপোলিয়নের কী কী বৈশিষ্ট্য ছিল সেটা তোমরা দেখে দেখে লিখে নেবে। তারপরে লিখবে কোড নেপোলিয়নের ত্রুটি, এটা তোমরা পয়েন্ট করে লিখবে এবং এর ত্রুটিগুলো তোমরা স্ক্রিনের মাধ্যমে দেখতেই পাচ্ছ। তারপরে লিখবে কোড নেপোলিয়নের গুরুত্ব, এর গুরুত্ব কী ছিল তোমরা স্ক্রিনের মাধ্যমে দেখে দেখে করে দেবে। চলে আসবো আমরা পরের প্রশ্নে, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের অবদান বা ভূমিকা বিশ্লেষণ করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, টিকা লেখো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অথবা প্রশ্নটি ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, যেমন নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এবং কেন এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল, বা দিতে পারে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 8 নাম্বার করে। প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। প্রশ্নটি হচ্ছে, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের তথা রুসো, মন্তেস্কু ও ভলতেয়ার এদের ভূমিকা বা অবদান বর্ণনা করো। তো এর উত্তরটা সংক্ষেপে তোমাদের একটু লিখে দিই। বহু ঐতিহাসিক মনে করেছেন যে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ফ্রান্সের জনমানসে বিপ্লবের বীজ রোপণে মন্তেস্কু, ভলতেয়ার, রুসো, ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট প্রমুখ দার্শনিকের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। প্রথমে তোমরা লিখবে মন্তেস্কুর কী অবদান ছিল তোমরা এটা দেখে দেখে লিখে দেবে। তারপরে ভলতেয়ারেরও কী অবদান ছিল তোমরা স্ক্রিনের মাধ্যমে দেখতেই পাচ্ছ। তারপরে তোমরা লিখবে রুসোর কী অবদান ছিল এই বিপ্লবের জন্য, সেটাও তোমরা দেখে দেখে লিখবে। এরপর তোমরা লিখবে ডেনিস দিদেরো ও ডি এলেমবার্ট এদের কিছুটা অবদান রয়েছে, সেটাও তোমরা লিখবে। তারপরে লিখবে মূল্যায়ন, ফ্রান্সে বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে উপরোক্ত দার্শনিকদের অতি নগণ্য অবদান ছিল বলে কোনো ঐতিহাসিক মনে করেন। অবশ্য ঐতিহাসিক রাইকার, সোতাব্রিয়া, টেইন, রুস্তান প্রমুখ ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা স্বীকার করেছেন। এবারে চলে আসবো আমরা পরের প্রশ্নে। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপোলিয়নের রাশিয়া অভিযান, বা দিতে পারে মস্কো অভিযান বা আক্রমণের কারণ ও তার পরাজয় অর্থাৎ ব্যর্থতার পিছনে কারণগুলি উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক স্কুলে কিন্তু এই প্রশ্নটি এবছরের জন্য থাকছে। পরের প্রশ্ন, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করে? নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 5.4 প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু তুলনামূলকভাবে অনেক গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো। সো বন্ধুরা, যে প্রশ্নগুলি আমি তোমাদেরকে দিলাম এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আই হোপ এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। কাজেই প্রশ্নগুলি পরীক্ষার আগে তাড়াতাড়ি রেডি করে নাও। সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।